আচ্ছা, আপনাদের পড়ানো হয়েছিল স্যাম্পলিং পর্যন্ত। আজকে আমরা এই লেকচারটা শেষ করে ফেলবো। শেষ করে কালকে আমরা নিউ লেকচারে চলে যাব। তো আপনাদের কি আগের লেকচারে কিছু মনে আছে, মানে আগের টপিকের? হ্যাঁ, 7টা স্লাইড পর্যন্ত ছিল। হ্যাঁ, 7টা স্লাইড। এই যে এই পর্যন্ত পড়ানো হয়েছিল না, আইডিয়াল স্যাম্পলিং, ন্যাচারাল স্যাম্পলিং, তারপরে স্যাম্পলিং রেট যেটা ছিল মিস, আমার যতটুকু মনে আছে যে রেট থেকে পড়ানো হবে, এইটার আগ হ্যাঁ, পর্যন্ত পড়ানো এখান হয়েছে। থেকে শুরু হবে। আচ্ছা, স্যাম্পলিং রেট থেকে শুরু হবে। আচ্ছা, স্যাম্পলিং রেটের কি, স্যাম্পলিং রেট কিছুই না, আপনাদের আগের যেই লেকচার 4 এর যেই এটা ছিল, টপিকটা ছিল রেট, স্যাম্পলিং রেট, নাইকুইস্ট থিওরাম দিয়ে, সেই সেম টপিক, জাস্ট এখানে আরেকবার বলা আছে, আর কিছুই না। এটা আপনারা থিওরিটা বাসায় পড়ে ফেলবেন। একই জিনিস দুইবার করে আমি পড়াতে চাচ্ছি না, এটা জাস্ট আপনারা দেখে নেবেন, একবার করে রিডিং পড়ে ফেলবেন, আর কিছুই না এখানে। আমি যেটা আপনাদের আজকে মেইন টপিকটা পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন কি? কোয়ান্টাইজেশন হচ্ছে আপনার একটা প্রসেস যেখান থেকে আপনি ইরর ডিটেক্ট করতে পারবেন, যেখান থেকে আপনি একটা ইনফাইনাইট ভ্যালুকে কিভাবে ফাইনাইট লিমিটে নিয়ে আসা যায়, সেই মানে ইনফাইনাইট একটা স্যাম্পলিং রেটকে বা ইনফাইনাইট স্যাম্পলিংকে আপনি একটা ফাইনাইট অ্যামপ্লিটিউডে কিভাবে নিয়ে আসতে পারবেন, সেই ধরনের কাজগুলো, সেই ধরনের ম্যাপিংগুলো আমরা কোয়ান্টাইজেশনের থ্রুতে করব। কোয়ান্টাইজেশন খুবই ভালো মতো পড়বেন। আপনাদের কিন্তু এই লেকচারের উপরে আপনারা যদি অ্যাসাইনমেন্টটা দেখেন, অ্যাসাইনমেন্ট দেখলেই বুঝবেন যে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, এখন স্যাম্পলিং রেজাল্টস ইন আ সিরিজ অফ পালসেস অফ ভ্যারিং অ্যামপ্লিটিউড ভ্যালুজ ranging between two limits, a minimum and a maximum. আমাদের অ্যামপ্লিটিউড ভ্যালুগুলা অনেক সময় ইনফাইনাইট হয়। এখন ইনফাইনাইট হবে কি বিটুইন টু লিমিটস, এটা কি মিনিমাম আর ম্যাক্সিমামের মধ্যে। এই ইনফাইনাইট অ্যামপ্লিটিউড গুলাকে আমরা একটা ফাইনাইট সেট অফ ওয়েল নন ভ্যালুজে ম্যাপিং করব। এটা কিভাবে করব? এটা করব আমরা কোয়ান্টাইজেশনের থ্রুতে। তো কোয়ান্টাইজেশনের জন্য আমাদের কি লাগবে? একটা ম্যাক্সিমাম ভ্যালু লাগবে, একটা মিনিমাম ভ্যালু লাগবে। একটা ম্যাক্সিমাম ভ্যালু লাগবে, একটা মিনিমাম ভ্যালু লাগবে। আর কি লাগবে? আর লাগবে হচ্ছে জোন। আর প্রত্যেকটা জোনকে এই যে ডেল, ডেল মানে হচ্ছে আমরা জানি কোনো দুইটা ভ্যালুর ডিফারেন্স, একটা ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু, এই দুইটা ভ্যালুর ডিফারেন্সকেই আমরা কি অলওয়েজ বলি ডেল। এখন এই ডেলটা কি হতে পারে? হাইট হতে পারে, উইডথ হতে পারে, আপনার হচ্ছে যে কোনো ধরনের লিমিট হতে পারে, রেঞ্জ হতে পারে, যে কোনো নাম হতে পারে। এই ডেলকে আমরা কি বলতে পারি? হাইট বলতে পারি, উইডথ বলতে পারি, রেঞ্জ বলতে পারি, লিমিট বলতে পারি, যে কোনো কিছু বলতে পারি। এখন আসলে এই কাজটা কিভাবে? এই কাজটা হওয়ার জন্য আমি যদি ডিরেক্ট একটা স্যাম্পলে চলে যাই, একটা এক্সাম্পলে চলে যাই, যে আমার কোয়ান্টাইজেশনের জন্য লাগে হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল, লাগে কোয়ান্টাইজেশন জোন। এখন এই লেভেল আর জোনটাকে আমরা কিভাবে কাজে লাগাবো? যদি বলি যে আমাদের যে জোনটা, আমরা যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর পরে যে জোনটা বের করব, যে লেভেল বা যে লেভেলটার থ্রুতে যে জোনটা বের করব, সেটার একটা মিড পয়েন্ট বের করতে হবে অবশ্যই আপনাকে। তারপরে কি আপনাদের সেটাকে এনকোড করতে হবে, প্রত্যেকটা মিড পয়েন্টকে এনকোড করতে হবে। তো ফার্স্টে আপনার কাজ হবে হচ্ছে জোনে কনভার্ট করা, তারপরে মিড পয়েন্ট জেনারেট করা, তারপরে সেটাকে এনকোড করা বা কোডগুলা অ্যাসাইন করা। তাহলে আমরা কি কি পাইলাম এখান থেকে? ফার্স্টে হচ্ছে
zone, then midpoint, then endpoint। এই তিন ভাবে আমরা কাজটা করতে পারি। এখন ফার্স্টে আমার একটা ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু দেওয়া থাকবে, অ্যামপ্লিটিউড দেওয়া থাকবে একটা -20 ভোল্ট আর একটা +20 ভোল্ট। আর আমার এল দেওয়া থাকবে, মানে কোয়ান্টাইজেশন লেভেল দেওয়া থাকবে, এল ইজ ইকুয়াল টু সাপোজ 8। এখন জোন উইথ, প্রত্যেকটা জোনের উইথ কত, এই উইথ না বলে আমরা জোন রেঞ্জ বলতে পারি, জোন হাইট বলতে পারি, জোন লিমিট বলতে পারি, যে কোনো কিছু বলতে পারি। এই ডেল আমরা কি জানছি, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই এল। তাহলে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ভ্যালু কি ছিল -20, তাহলে 40 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু কি হবে 5। এখন এইখান থেকে 8টা জোন ক্রিয়েট হবে, আমাদের লেভেল 8টা থাকা মানে জোনও হবে 8টা। লেভেলের উপরে ডিপেন্ড করে জোন, লেভেলের বেশি জোন হবে না। এখন এখান থেকে আমরা জোন কিভাবে করব, আমরা ছোটবেলায় স্ট্যাটিস্টিক্সে পড়ছি যে হচ্ছে আমার কিছু মানে কিছু ভ্যালু দেওয়া থাকবে, সে ভ্যালুগুলা থেকে আমার কি করতে হবে, আমার হচ্ছে মানে পরিসর বের করতে হবে, পরিসর বের করে আমাদের রেঞ্জ বের করতে হয়, রেঞ্জ বের করে ওর মধ্যে কোন কোন ভ্যালুগুলা ইনক্লুড আছে ওটা দিয়ে আমরা ট্যালি করি। ঠিক সেভাবে আমাকে জোন ক্রিয়েট করতে হবে। জোন ক্রিয়েট করব কিভাবে, মাইনাস থেকে। মাইনাস হবে হচ্ছে এই যে মাইনাস, যেহেতু মিনিমাম থেকে কি হবে, আমার এখানে 5 হচ্ছে জোনটার উইথ, -20 থেকে -15, -15 থেকে -10, -10 থেকে -5, -5 থেকে 0, তারপর 0 থেকে 5, 5 থেকে 10, এভাবে করে কতদূর পর্যন্ত যাবে, 20 পর্যন্ত যাবে প্লাস, কারণ 20 আমার ম্যাক্সিমাম ভ্যালু। দেখবেন আমার 8টা জোনে কিন্তু ক্রিয়েট হয়েছে, 1 2 3 4 5 6 7 8, মানে 8টা জোনই ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন আমরা কিন্তু জোন হিসেবে কোনো ভ্যালু এখানে কি স্পেসিফিক করতে পারছি না, আমাদের কাছে একটা রেঞ্জ আছে, এর মধ্যে কি হতে পারে -20.5, -20.0, -15.0, -15.5, এই ধরনের ভ্যালু থাকতে পারে। তো আমরা সেগুলার কি করি, একটা মিড পয়েন্ট বের করি। মিড পয়েন্ট আমরা কিভাবে বের করব, হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই, মানে আমার যে রেঞ্জটার হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই 2। রেঞ্জটার এখানে যদি আমি ফার্স্টেরটা ধরি তাহলে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 20, প্লাস যদি আমি লোয়েস্ট ভ্যালুটা ধরি, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 15 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে কি হবে -35 না, -35 ডিভাইডেড বাই 2, -35 ডিভাইডেড বাই 2 কত হবে, -17.5। এখন -17.5 দেখেন এখানে আমরা অলরেডি লিখে রাখছি। এভাবে করে প্রত্যেকটা জোনের আপনি কি রেঞ্জ মিড পয়েন্ট বের করতে পারবেন। এখন প্রত্যেকটা জোনের মিড পয়েন্ট বের করতে হলে আপনার জন্য একটা হ্যাসেল কেন, কারণ এই যে প্রত্যেকবার এভাবে করে করে ক্যালকুলেট করতে হবে। সো এখানে একটা শর্টকাট বুদ্ধি হচ্ছে, আমরা জানি এটার হচ্ছে ডিফারেন্স 5 উইথ 5। সো এখান থেকে আমরা কি 5 করে করে কমাইতে থাকি মাইনাস হলে, আর প্লাস হলে 5 করে করে বাড়াইতে থাকি। দেখেন 17.5 থেকে 5 যদি আপনি -5 করেন তাহলে কি হবে, -12.5, আবার এটা থেকে +5 করলে -7.5, আবার +5 করলে -2.5, এভাবে করতে করতে আপনার কি তারপর 2.5 আসবে, তারপরে 7.5, 12.5, 17.5। বোঝা গেছে এইটুকু পর্যন্ত? বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন, না হলে আমি আসলে বুঝতে পারছি না আপনারা আছেন কিনা। জি ম্যাম, পারতেছি বুঝতে। আচ্ছা ঠিক আছে, আপনাদের কিন্তু অলরেডি অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করা হয়ে গেছে। সো অ্যাসাইনমেন্টের কিন্তু ডেট বাড়ানো হবে না। আপনাদের গতকালকে আমার ক্লাস নেওয়ার কথা ছিল, আমি গতকালকে ডেট দিয়েছিলাম, আপনাদের লাস্ট ডেট নেক্সট ফ্রাইডে ছিল। তো আজকে যেহেতু
ক্লাসটা নেওয়া হচ্ছে, সেই জন্য আপনাদের শুধুমাত্র নেক্সট স্যাটারডে পর্যন্ত টাইম দেওয়া আছে। সো এর মাঝখানে আমাদের লেকচার 6ও শেষ হয়ে যাবে। লেকচার 6 শেষ হয়ে গেলে আমরা লেকচার 6 এরও অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। সো আপনারা কাইন্ডলি লেকচার 6 এর অ্যাসাইনমেন্ট, লেকচার 5 এর অ্যাসাইনমেন্ট একসাথে আমি হার্ড কপি কিন্তু নিব। তো সেইভাবে মানে আপনারা লেখা শুরু করেন। আবার হচ্ছে এমন যেন না হয়। আর আমার কিন্তু রাত 11:59 এর পরে সাবমিশন পোর্টাল অফ করা। সো আপনারা চাইলেও কেউ আর সাবমিট করতে পারবেন না। সো 11:59 কেউ সাবমিট করতে যায় না, টার্ন ইন করতে যায় না আর কি। একটু 5 মিনিট আগে সাবমিট করেন, না হলে কিন্তু সাবমিট করতে পারবেন না। আচ্ছা, এবার আমরা কি করব, এই জোনগুলাতে কোড অ্যাসাইন করব। জোনগুলাতে কোড কিভাবে অ্যাসাইন করব, সেই জন্য আমাদের বলা আছে যে ইচ জোন ইজ দেন অ্যাসাইন্ড আ বাইনারি কোড। The number of bits required to encode the zone or number of bits per sample as it is commonly referred to as follows. এখানে NB বলা হচ্ছে নাম্বার অফ বাইনারি বিট। বাইনারি বিট আমরা কিভাবে বের করব, এই ফর্মুলাটা দিয়ে log 2l। এখানে l আমার কত, এখানে l আমার হচ্ছে 8, হ্যাঁ 8। তাহলে log 2, এটা আমি log 2 8 is equal to হয় 3। এই 3টা বলতে বোঝাচ্ছে যে আমার 3 বিটের কোডগুলা কি, আমার যে কোনো, আমরা কোড কয় বিটের করব সেটা তো আমি জানি না। আমি চাইলে 1 কে 8 বিটেও লিখতে পারি, 1 কে 3 বিটেও লিখতে পারি, 1 কে 2 বিটেও লিখতে পারি, এরকমও হতে পারে। তো আমরা কতগুলা কোড দিয়ে বা কিভাবে প্রত্যেকটা জোনকে যেন আমি ইকুয়ালি ট্রিট করতে পারি, সেজন্য আমরা একটা নাম্বার অফ বিট, নাম্বার অফ বাইনারি বিটকে অ্যাসাইন করে দিব। এখানে NB ইজ ইকুয়াল টু 3 আসা মানে আমরা 3 বিট করে করে ভ্যালু অ্যাসাইন করব। 3 বিট করে করে কিভাবে করব, আমরা হচ্ছে এখানে কি আমাদের 0 থেকে শুরু হবে। ধরেন 0 থেকে যদি আমি শুরু করি, 0 এর জন্য কত হবে 000, দেন 1 এর জন্য কত হবে 001, দেন 2 এর জন্য কত হবে 010, দেন 3 এর জন্য কত হবে 011, 4 এর জন্য কত হবে 100, 5 হবে হচ্ছে 101, 6 হবে 110, 7 হবে হচ্ছে 111। এখানে 7 কেন, 0 থেকে 7 পর্যন্ত মানে 8টা জোন। সো প্রত্যেকটা জোন কি পাবে, একটা একটা করে লেভেল পাবে। তো জোন আমাদের বাইনারি ভ্যালু 0 মানে হচ্ছে জোন 1, দেন জোন 2, 3, 4, 5, 6, 7 মানে 7 নাম্বার বাইনারি বিট মানে আমার 8 জোন। আমি যদি বলে দিই জোন 8, আর এটা হবে জোন 1। ঠিক আছে, এই যে বলা আছে এখানে আপনাদের যে 000 will refer to zone -20 to -15, -20 to -15 মানে কি আমার জোন 1। আবার হচ্ছে 001 will refer to -15 to -10, so -15 to -10 will refer to zone 2। এখন আপনাদের আমি বলবো যে আপনারা এই জিনিসটা আসলে লিখবেন কিভাবে। এই জিনিসটা আমি আপনাদের সাজেস্ট করব একটা টেবিল আকারে লেখার জন্য। টেবিল আকার কিভাবে লিখবো, আমি যদি কোথায় দেখাবো, ধরেন এখানেই দেখাই, যে এভাবে আপনি একটা টেবিল নিলেন, এখানে লিখলেন কোয়ান্টাইজড জোন, তারপরে এখানে লিখলেন হচ্ছে রেঞ্জ মানে জোন রেঞ্জ যেটা, বা জোন উইডথ, জোন উইডথ লিখতে পারেন মানে ডেল যেটা। তারপরে লিখলেন মিড পয়েন্ট, মিড, দেন লিখলেন এনকোড, 3-bit বাইনারি এনকোড, এনকোডেড ইউজিং বাইনারি কোড, এভাবে লিখতে পারেন এনকোডেড ইউজিং বাইনারি কোড। এভাবে করে একটা টেবিল আকারে করবেন। এটা আমার সাজেশন, মানে সাজেশন না, এটাই করবেন।
এটা করলে দেখবেন আপনাদের নিজেদের জন্য খুবই ইজি, কারণ এভাবে লিখতে গেলে আপনারা ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকে। সো এই টেবিল আকারে লিখে ফেলবেন যতগুলো জোন থাকবে। এখন আপনার কোয়েশ্চেন কেমন ভাবে আসতে পারে এই পর্যন্ত? কোয়েশ্চেন আসতে পারে, সাপোজ আমি আপনাকে লেভেলটা বলে দিলাম না, আমি যদি আপনাকে লেভেল বলে না দিয়ে শুধু ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা বলে দিলাম, আর সাথে বলে দিলাম যে কত বিট বাইনারি কোড আপনি মানে এনকোড করবেন, কত বিট বাইনারি কোড দিয়ে এনকোড করবেন, মানে এনবি এর ভ্যালু বলে দিলাম। সাপোজ আমি আপনাকে বলে দিলাম যে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে হচ্ছে +20, মিনিমাম ভ্যালু থাকবে -20, আর এনবি থাকবে হচ্ছে 3। ওখান থেকে ফার্স্টে আপনাকে কি করতে হবে? এল বের করতে হবে। এই যে এই ফর্মুলা দিয়ে লেভেল বের করে ফেলতে পারবেন না? জি ম্যাম, করা যাবে। লেভেল বের করা যাবে, অবশ্যই করা যাবে। এখন লেভেল বের করার পরে এখন আপনি কাজগুলো সবগুলা যা ছিল তাই করবেন, অ্যাজ ইট ইজ, যা যা আমি এতক্ষণ ধরে বললাম সবগুলা। আমাদের অ্যাসাইনমেন্টও তো মিস এটা ওই যে হ্যাঁ, আমি ওটাই বললাম যে অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন গুলোর মধ্যে কিন্তু এই লেকচারে সব ধরনের কোয়েশ্চেন মানে ই করছে, মানে রিচ করছে আর কি। অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা আমি এমন ভাবে সেট করছি কি কি ভাবে কোয়েশ্চেন আসতে পারে এ টু জেড সবকিছু অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, এবং ওটা আপনারা ফাইনালে টেবিলটার মধ্যে 4টা কলাম কি কি ছিল একটু দেখি। ওই যে নিচে নিচে 4টা কলাম হচ্ছে আপনার ফার্স্টে জোন নাম্বার, যেটা 1 2 3 4 5 6 7 8, দেন হচ্ছে আপনার জোন উইথ, দেন হচ্ছে মিড পয়েন্ট, দেন হচ্ছে এনকোডেড ইউজিং বাইনারি কোড আর কি। ম্যাম, যদি এনভি এর ভ্যালু ফ্র্যাকশন আসে সেক্ষেত্রে কি হবে আমাদের? এনবি জি, এই ক্ষেত্রে তো আমাদের 3 ছিল আর কি। যদি লাইক এরকম হয় যে ফ্র্যাকশন, ভ্যালু ফ্র্যাকশন আসার কোনো চান্সই নাই, কারণ বিট কি ফ্র্যাকশনে হয় স্যার বলেন? যে এখানে কি আপনি 3.5 বিট জেনারেট করতে পারবেন? না ম্যাম। এখানে 3.5 বিট তো স্যার জেনারেট করা আসলে ওয়ে টু ইম্পসিবল। আমাদের এইটার উপরে ডিপেন্ড করছে আপনি কত বিট করে করে জেনারেশনটা হবে। এখন এটা কখনোই ফ্র্যাকশনে আসবে না, আপনার ফ্র্যাকশনে আসতে পারে হচ্ছে, আমি বলছি কি কি ফ্র্যাকশনে আসতে পারে। এখন এটা এক টাইপ কোয়েশ্চেন গেল, এটা ফার্স্ট স্টেপটাতে এক টাইপ কোয়েশ্চেন, সবকিছু অ্যাজ ইট ইজ দেওয়া থাকবে খুবই সিম্পল ওয়েতে। আরেকটা হচ্ছে যদি বিট বলা থাকে তাহলে লেভেল বের করে আপনাকে কাজ করতে হবে, যেমন করা ছিল তেমনই। আরেকটা কোয়েশ্চেন আসতে পারে আপনার, যেটা হলো যে আমি ধরেন আপনাকে বলে দিলাম একটা স্যাম্পল ভ্যালু দিয়ে দিলাম আপনাকে, যে স্যাম্পল ভ্যালুটা হলো -8, স্যাম্পল ভ্যালু -8 ভোল্ট। এখন -8 ভোল্ট এই ভ্যালুটা আমি যদি এখন আপনাকে বলি যে -8 ভোল্ট এই ভ্যালুর জন্য আমাকে পুরা বের করে দেন যে সে কোন জোনে পড়বে, সে তার মিড পয়েন্ট কত, তার বাইনারি কোড কত। সো আপনার এটা হচ্ছে আমার দেওয়া অরিজিনাল ভ্যালু, এবং সে অরিজিনাল ভ্যালুর করেসপন্ডিং কি করতে হবে? করেসপন্ডিং আপনাকে জোন বের করতে হবে, জোন নাম্বার বের করতে হবে ফার্স্ট অফ অল, দেন জোন বের করতে হবে, দেন মিড পয়েন্ট বের করতে হবে, দেন বাইনারি কোড বের করতে হবে। এটা আপনি কিভাবে করবেন? এটা আপনাকে করার জন্য সেই প্রথম থেকে পুরাটা প্রসিজার কমপ্লিট করতে হবে। পুরাটা প্রসিজার কমপ্লিট করার পরে জোন স্যাম্পল বলার সাথে সাথে আমি এটাও বলে দিব যে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু তো বলে দিবই, সাথে কি এল বলে দিতে পারি বা এনবি বলে দিতে পারি, যে কোনো কিছু বলে দিব, এবং সাথে কি বলে দিব স্যাম্পল ভ্যালু এটা, এবং এটা কোন জোনে পড়তেছে সেটা আমাকে দেখান। এখন আমাকে বলেন এখান থেকে এটা কোন জোনে, -8 ভোল্টটা কোন কত নাম্বার জোন, আর জোনের রেঞ্জ কত? -8 ভোল্ট ম্যাম, থেকে দেখে বলেন। -10 to -5।
গুড, জি ম্যাম, এটা এটাই হচ্ছে রেঞ্জ। তাহলে এটা কয় নাম্বার জোন? থার্ড। নাম্বার। তাহলে তার করেসপন্ডিং মিড পয়েন্ট কত? 7, 7.5। জি -7.5। করেসপন্ডিং অ্যাসাইনড কোড কত? 3 নাম্বার মানে 2 নাম্বার, 3 নাম্বার মানে বাইনারি 2, 0 1 0। জিরো। এবার বুঝতে পারছেন কোশ্চেনটা কিভাবে আসতে পারে? জি ম্যাম। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের অলরেডি আমরা বুঝে গেছি যে আমাদের কোশ্চেনের 3টা প্যাটার্নের আসতে পারে। এরপরে আমরা দেখব আরেকটা প্যাটার্ন। আচ্ছা, এইটা নিয়ে আপনারা অত বেশি মাথা ঘামানোর দরকার নেই। এখানে হচ্ছে একটা জাস্ট ডায়াগ্রাম দেওয়া আছে যে নরমালাইজড পিএম ভ্যালু, তারপরে আপনার কোয়ান্টাইজড ভ্যালু বলতে কোয়ান্টাইজড ভ্যালু, আচ্ছা মিড পয়েন্টটাকে কোয়ান্টাইজড ভ্যালু বলা হয়। আমার একটা থাকে অ্যাকচুয়াল ভ্যালু, আপনাদের কিছু কিছু টার্ম থাকবে, একটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু থাকবে। অ্যাকচুয়াল ভ্যালু মানে এই যে স্যাম্পল ভ্যালুটা আমি আপনাকে দিয়ে দিছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, এটা আমি অ্যাকচুয়াল ভ্যালুটা আপনাকে বলে দিব। এরপরে থাকবে কোয়ান্টাইজড ভ্যালু। কোয়ান্টাইজড ভ্যালু বলতে বোঝাই হচ্ছে এই যে মিড পয়েন্টটাই হচ্ছে কোয়ান্টাইজড ভ্যালু। এটা আসলে দেখার দরকার নাই, আমরা কোয়ান্টাইজেশন এররে চলে যাই। When a signal is quantized, we introduced an error. The coded signal is an approximation of the actual amplitude value. তাহলে কোয়ান্টাইজেশন এরর বলতে বোঝায় অ্যাকচুয়াল ভ্যালু, আমি যদি বলি এরর ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস কোয়ান্টাইজড ভ্যালু। কোয়ান্টাইজড ভ্যালু বলতে বোঝায় মিড পয়েন্ট। এটা ভালো করে দেখে নেন। কোয়ান্টাইজেশন এরর ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস কোয়ান্টাইজড ভ্যালু। কোয়ান্টাইজড ভ্যালু বলতে বোঝাই হচ্ছে মিড পয়েন্ট। এখন এখানে ওটাই বলা থাকবে যে দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল এন্ড কোডেড ভ্যালু। কোডেড ভ্যালু কি? কোডেড ভ্যালু হচ্ছে এই যে মিড পয়েন্ট। এটা হচ্ছে মিড পয়েন্ট is referred to as quantization error. The more zones, the smaller del, which results smaller error. The more zones, the more bits required to encode the samples is equal to higher bit rate. আচ্ছা, এখানে আমার এরর আসার পসিবিলিটি কখন বেশি? যখন জোন বেশি হবে তখন আমার ডেল মানে কি রেঞ্জটা কম থাকবে, তাহলে আমার এররটাও স্মলার হবে। কিন্তু আবার যত বেশি জোন থাকবে আমার বিটস তত বেশি দরকার পড়বে, যত বেশি বিট দরকার পড়বে তত বেশি বিট রেট হাই হবে। বিট রেট হাই হলে কি হবে? লস অফ সিগন্যাল হওয়ার পসিবিলিটি বেশি, সিগন্যাল ট্রাফিক হওয়ার পসিবিলিটি বেশি, সিগন্যাল মানে সিগন্যাল হচ্ছে এরর হওয়ার পসিবিলিটি বেশি। সো আমার বেশি জোন যেমন অ্যাডভান্টেজেস আছে তেমন কি ডিসঅ্যাডভান্টেজেসও আছে। সো এখান থেকে একটা ছোট কোয়েশ্চেন আসতে পারে যে জোন কিভাবে জোনের অ্যাডভান্টেজেস মানে জোন বেশি হওয়ার অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস ডেসক্রাইব করো। ঠিক আছে, এটা আসতে পারে। মিস এরপর আরেকবার রিক্যাপ করেন একটু কষ্ট করে। আচ্ছা কোয়েশ্চেনটা, জি মিস। আচ্ছা এটা হতে পারে যে আপনার জোন যত বেশি হবে সেখানে অ্যাডভান্টেজেস কি থাকবে, ডিসঅ্যাডভান্টেজেস কি থাকবে। জোন যদি বেশি হয় তাহলে আপনার কি ধরেন 8টা জোনের জায়গায় ওখানে যদি আরো 16টা জোন হয় তাহলে আমার কি রেঞ্জটা কমে আসবে। মানে রেঞ্জ কি 1 থেকে 5 পর্যন্ত ছিল, ধরেন -20 থেকে -15 ছিল, এখন রেঞ্জ হবে -20 থেকে -22 এরকম। তো আমার কি স্মলার ডেল হবে, তাহলে কি আমার স্মলার ইরোরও হবে। কিন্তু যত বেশি জোন হবে বিট তত বাড়বে, এনকোড স্যাম্পল তত বাড়বে। তো এগুলা বাড়া মানে হচ্ছে আমার বিট রেট হায়ার হওয়া। বিট রেট হায়ার হলে আমার সিগন্যাল লস হবে, সিগন্যাল ট্রাফিক হবে, আমার হচ্ছে সিগন্যাল হ্যাম্পার হতে পারে, আমার অ্যাকচুয়াল সিগন্যালটা রিসিভারের কাছে পৌঁছাতে লেট হতে পারে, ট্রান্সমিশন ইরর হতে পারে, অনেক কিছু হতে পারে। সো আমার এর যেমন অ্যাডভান্টেজেসও আছে ডিসঅ্যাডভান্টেজেসও আছে। এখন আমরা আরেকটা ধরনের কোয়েশ্চেন যদি বলি যে ধরেন
আমি বলে দিছি আপনাকে ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, এল বলে দিছি বা এনবি বলে দিছি, বলছি স্যাম্পল রেট এত, আমাকে বের করে দেখাও যে এই স্যাম্পল রেট অনুযায়ী কোয়ান্টাইজেশন এরর। হোয়াট ইজ দ্য কোয়ান্টাইজেশন এরর? আমি এটা বলবো না, এই স্যাম্পল অনুযায়ী আমি বলে দিব হোয়াট ইজ দ্য কোয়ান্টাইজেশন এরর। সো কোয়ান্টাইজেশন এরর তখন আপনারা কিভাবে ক্যালকুলেট করবেন? পুরো প্রসিজারটা করবেন। পুরো প্রসিজারটা হওয়ার পরে এরর যখন বের করবেন তখন হচ্ছে আমার কি এটার অ্যাকচুয়াল ভ্যালু, এটা হচ্ছে 8, অ্যাকচুয়াল ভ্যালু কিছু না, আমার ছিল অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস কোয়ান্টাইজড ভ্যালু। তাহলে কোয়ান্টাইজড ভ্যালু কত ছিল? -7.5, মানে যেটা মিড পয়েন্ট। তাহলে কি হবে? তাহলে কি হবে বলেন তো? আমার ভ্যালু কত আসবে? ইজ ইকুয়াল টু -0.5। এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন এরর। এই স্যাম্পল ভ্যালুর করসপন্ডিং কোয়ান্টাইজেশন এরর -0.5। তো আমার কোয়ান্টাইজেশন এরর বললে আপনাকে পুরো প্রসিজারটা কমপ্লিট করে এসে দেন আপনাকে, মানে ওই টেবিল পুরাটা কমপ্লিট করে, যে এই টেবিল পুরাটা কমপ্লিট করে এসে আপনাকে এই এররটা জেনারেট করতে হবে। বোঝা গেছে? টেবিল কিন্তু আধা করে তারপরে এটা করবেন, এটা কিন্তু হবে না। টেবিল আমার পুরাটাই লাগবে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ। আপনি এটা যেটা -8 ভোল্ট থার্ড নাম্বার জোনে পড়বে, থার্ড নাম্বার জোনে পড়বে জন্য আমি থার্ড নাম্বার পর্যন্ত জেনারেট করে বাকিগুলা করলাম না, এটা কিন্তু হবে না। তাহলে আমি বুঝবো যে আরো অনেক জোন বাকি আছে, আপনারা সেটা লিখেন নাই। সেখানে 8টা জোন থাকুক আর 4টা জোন থাকুক আর 5টা জোন থাকুক। এইটুকু পর্যন্ত বোঝা গেছে? কোয়ান্টাইজেশন এরর থেকে এর বাইরে আর কোনো ধরনের কোয়েশ্চেন আসবে না। আমি অনেকগুলা কোয়েশ্চেনের আপনাকে স্যাম্পল দিয়ে দিছি। আচ্ছা, এরপরে আসে ট্রান্সমিশন মোড। ট্রান্সমিশন মোড অনেক ইজি। আচ্ছা, ট্রান্সমিশন মোডের ক্ষেত্রে আপনার হচ্ছে কি বলছে, the transmission of binary data across a link can be accomplished in either parallel or serial mode. আমরা প্যারালাল আর সিরিয়াল এই কথাটাতে খুবই used to. In parallel mode, multiple bytes are sent with each clock tick. In serial mode, one bit is sent with each clock tick. While there is only one way to send parallel data, there are 3 subclass of serial transmission. মানে আমার ডাটা ট্রান্সমিশনের দুইটা পার্ট, একটা প্যারালাল একটা সিরিয়াল। সিরিয়াল ট্রান্সমিশনের আবার 3টা পার্ট, একটা সিনক্রোনাস, একটা অ্যাসিনক্রোনাস, একটা সিনক্রোনাস, একটা আইসোক্রোনাস। তো আমরা ফার্স্টে কি পড়ব? আমরা ফার্স্টে পড়ব হচ্ছে প্যারালাল। প্যারালাল ট্রান্সমিশনটা পড়ব। প্যারালাল এখানে চাইলে লিখে নিতে পারেন, এখানে দুইটা কোয়েশ্চেন আসবে, দুইটার মধ্যে একটা আসবেই, আপনি শিওর থাকেন। সেটা হচ্ছে একটা প্যারালাল আর সিরিয়াল ট্রান্সমিশনের মধ্যে ডিফারেন্স, অর অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাসের মধ্যে ডিফারেন্স। ফাইনালে আসবেই এই দুটার মধ্যে একটা। প্যারালাল আর সিরিয়ালের মধ্যে ডিফারেন্স, আর অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাসের মধ্যে ডিফারেন্স, এই দুইটা চাইলে লিখে নিতে পারেন যদি মনে না থাকে আপনাদের। আচ্ছা, এখন আমরা যাব প্যারালাল ট্রান্সমিশনে। প্যারালাল ট্রান্সমিশনে কি বলছে? প্যারালাল বলতে বোঝায় যে আমাদের যে বাইনারি ডাটাগুলা, সে বাইনারি ডাটাগুলো তো অবভিয়াসলি 0 আর 1 কনসিস্টেন্ট থাকবে। আমাদের প্যারালাল ট্রান্সমিশনে গ্রুপ অফ ডাটা সেন্ড হয়। এটা হচ্ছে বলছে যে মে বি অর্গানাইজড ইনটু গ্রুপস অফ n bits each. By grouping we can send data in n bits at a time instead of 1. This is called parallel transmission. মানে আমার ধরেন এই যে এই 8টা বিট আছে, 8টা বিটকে আমরা একটা গ্রুপ অফ ডাটা বলছি এবং প্রত্যেকটা বিটের জন্য কি থাকবে? একটা একটা করে লাইন থাকবে। এটা একটা লাইন, এটা একটা লাইন, এভাবে করে প্রত্যেকটা বিটের জন্য লাইন থাকে। তো এই প্রত্যেকটা বিটের জন্য যে লাইনটা, সেটা একবার 0 1 1 0 0 0 1 0, এটা হচ্ছে
আমার 8টা বিট, মানে ধরেন একটা টেক্সটের করেসপন্ডিং 8টা বাইনারি বিট। ওরা কি করবে, এই 8টা লাইনের সাথে এট এ টাইমে কি সেন্ডার থেকে রিসিভারে যাবে। সো আমাদের এই জন্য কি যতগুলা বিট হবে আমার ততগুলা কি লাগবে, লাইন লাগবে। তো আমরা কি এখানে খুব ফাস্টার সেন্ডার থেকে রিসিভারে কি করতে পারি, আমার গ্রুপ অফ যে বিটটা সেটা সেন্ড করতে পারি। তো এখানে বলা হচ্ছে অ্যাডভান্টেজ অফ প্যারালাল ট্রান্সমিশন এই যে স্পিড, যে আমরা সবগুলা কি ইকুয়াল আর প্যারালাল ট্রান্সমিশন ক্যান ইনক্রিজ দ্য ট্রান্সফার স্পিড বাই আ ফ্যাক্টর অফ n ওভার সিরিয়াল ট্রান্সমিশন। মানে আমরা কি এট এ টাইমে 8টা বিটই সেন্ড করছি 8টা লাইনের থ্রুতে। কিন্তু প্যারালাল ট্রান্সমিশনের একটা বিগ সিগনিফিকেন্ট ডিসঅ্যাডভান্টেজেস আছে, সেটা হচ্ছে কস্ট। কারণ এখানে আমার মনে হচ্ছে 8টা বিটের জন্য 8টা লাইন লাগতেছে, কিন্তু আমার যখন হাজার হাজার বিট লাগবে তখন কি আপনি হাজার হাজার লাইন যখন জেনারেট করবেন তখন সেখানে কি লাগবে, একটা কমিউনিকেশন লাইন সেট করার জন্য কতখানি কস্ট লাগতে পারে জাস্ট ইমাজিন করা। সো আমার প্রত্যেকটা ডাটা স্ট্রিম করার জন্য বা মানে ডাটা ট্রান্সমিট করার জন্য ডাটা স্ট্রিমিং এর এই লাইনগুলা অনেক কস্টলি হয়ে যায়। সেজন্য প্যারালাল ট্রান্সমিশনের একটা সিগনিফিকেন্ট কি আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে। এরপরে আসছে সিরিয়াল বিট, সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশনে কি বলছে যে এখানে একটা লাইনই দরকার পড়ে। আমরা কিন্তু অলরেডি একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স পেয়ে গেছি যে ওখানে প্রত্যেকটা বিটের জন্য ততগুলো লাইন দরকার পড়ে, আর এখানে একটা লাইনেই কি করে ডাটাগুলো ট্রান্সমিট হয়। এই যে উই নিড অনলি ওয়ান লাইন, আর একটা বিটকে আরেকটা বিট ফলো করে। এই যে ওয়ান বিট ফলোজ অ্যানাদার, সো উই নিড অনলি ওয়ান কমিউনিকেশন চ্যানেল রাদার দ্যান ইন টু ট্রান্সমিট ডাটা বিটুইন টু কমিউনিকেটিং ডিভাইসেস। এটা হচ্ছে সেন্ডার সিরিয়াল টু প্যারালাল কনভার্টার। এটা সিরিয়াল টু প্যারালাল কনভার্টার থাকবে। এখানে কি যাবে, প্রথমে আপনার কি আপনার এই যে ধরেন এটা হচ্ছে 0 আপনার ফার্স্ট ডাটা, তো 0 ফার্স্টে গেল, 0 ফার্স্টে গেল। এরপরে কি 1 হচ্ছে আপনার সেকেন্ড ডাটা, 1 কি করবে 0 কে ফলো করবে, আবার 0 হচ্ছে 1 কে ফলো করবে। এভাবে মানে প্রথম ডাটাকে সবাই ফলো করবে, পরের যে ডাটাগুলো থাকবে ধরেন এখানে আমার এরকম আছে 0 0 0 0 1 1 0 1। সো ফার্স্টে যদি 1 ট্রান্সমিট হয় মানে লাইনে যায়, তাহলে আগে 1 যাবে, দেন 0 যাবে, দেন আবার 1 যাবে, এভাবে করে একটা বিট আরেকটা বিটকে মানে সবাই ফার্স্ট বিটটাকে ফলো করবে, তার আগের বিটটাকে, তার করেসপন্ডিং বিটটাকে ফলো করবে। তো এখানে আমরা বসে বসে 2-3টা ডিফারেন্স পেয়ে গেছি, যে একটাই কি এখানে কস্ট কম লাগতেছে, ওখানে কস্ট বেশি লাগে। কিন্তু এখানে হচ্ছে কি থাকে, এটারও ডিসঅ্যাডভান্টেজেস আছে। এখানে আমার একটু টাইমটা বেশি লাগবে। তারপরে সিন্স কমিউনিকেশন উইদিন ডিভাইসেস ইজ প্যারালাল, কনভার্সন ডিভাইসেস আর রিকোয়ার্ড at the interference between the sender and the receiver line. কনভার্সন মানে এই যে সিরিয়াল টু প্যারালাল কনভার্টার এখানে দরকার পড়ছে between the line and the receiver, মানে দুইটাতেই, যেটা হচ্ছে সেন্ডারেরও দরকার পড়ছে সিরিয়াল টু প্যারালাল কনভার্টার, রিসিভারেরও দরকার পড়ছে সিরিয়াল টু প্যারালাল কনভার্টার। এটা এখানে সিরিয়াল ট্রান্সমিশনের একটু ডিসঅ্যাডভান্টেজেস এখানে বলা আছে সবকিছু। আচ্ছা, এরপরে আমরা যাব অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর হচ্ছে আইসোক্রোনাসে। অ্যাসিনক্রোনাস কি? অ্যাসিনক্রোনাস হচ্ছে ইন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন উই সেন্ড ওয়ান স্টার্ট বিট 0 0 হচ্ছে অলওয়েজ স্টার্ট বিট ডিনোট করে অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড 1 or more stop bits in যেটা হচ্ছে 1 at the end of each byte. There may be a gap between each byte. ঠিক আছে? তো অ্যাসিনক্রোনাস বলতে আমরা বুঝি যে ডাটাগুলা একটা বাইট করে সেন্ড হয়, মানে একটা বাইটের মধ্যে কতগুলা বিট থাকে, 8টা বিট থাকে। তো এখানে কি থাকবে, তাদের মধ্যে গ্যাপ থাকবে এবং সেই গ্যাপটা স্পেসিফিক মানে কতটুকু গ্যাপ সেটা কিন্তু মানে স্পেসিফিক করে বলা নেই। এরপরে এখানে দেখেন আরেকটা কথা আছে, এই কথাটা আমি একটু পরে বলবো, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে আপনাদের কি কোয়েশ্চেন আসতে পারে। এখন
আমাদের দেখেন এই যে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে ডাটা ডিরেকশন অফ ফ্লো কিভাবে যাচ্ছে, একটা হচ্ছে স্টপ বিট থাকে, একটা থাকে হচ্ছে স্টার্ট বিট। তো আমার এর মাঝখানে কি থাকবে, একটা বাইট, ডাটাগুলা এই বাইট আকারে সেন্ড হবে। সো ফার্স্ট, আর এই যে মাঝখানে কি থাকবে, গ্যাপ থাকবে। গ্যাপগুলা কি ফার্স্টে বুঝাচ্ছে যে এখান থেকে কতগুলা ডাটা আসছিল, এখন কি মানে এটা 0 বলতে বুঝাচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে, ডাটাগুলো স্টার্ট হয়ে আবার এখানে কি 1 হচ্ছে, এন্ড হচ্ছে, আবার এখান থেকে কি শুরু হচ্ছে, আবার এন্ড হচ্ছে, শুরু হচ্ছে, এবার লাস্ট রিসিভারের কাছে যে সেটা কি হচ্ছে, এন্ড হয়ে যাচ্ছে। এখানে আমার কথা হলো যে এই স্টার্ট বিট আর স্টপ বিটটার দরকার কি। এই স্টার্ট বিট আর স্টপ বিটটার দরকার হচ্ছে যে আমার বিটগুলার টাইমিং গুলাকে অ্যালাইন রাখার জন্য, তারপর রিসিভারকে জাগাই তোলার জন্য যে হ্যাঁ আমার বিটগুলো আসতেছে, আমার বাইটগুলো আসতেছে, আর রিসিভার যেন ঘুমাই না থাকে। রিসিভারকে আমরা কি করতেছি, বলতেছি যে ওয়েক আপ রিসিভার, আমরা বিট নিয়ে আসতেছি, এরকম টাইপ একটা। এই জন্য আমরা স্টার্ট আর স্টপ বিটটা ইউজ করি। এখন এখানকার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে, যেটা আমি বললাম যে এতক্ষণ পর্যন্ত যেটা আমি বলি নাই, যে asynchronous here means asynchronous at the byte level, but the bits are still synchronized, their durations are the same. এটা বলতে কি বোঝাচ্ছে যে আমার অ্যাসিনক্রোনাস এট দ্য বাইট লেভেল, বাইট বলতে বোঝাচ্ছে যে 8টা বিট নিয়ে যে একটা বাইট হচ্ছে সেটা হচ্ছে একটা বাইট, এবং এই বাইটগুলা অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে তাদের কি থাকতে পারে, তাদের গ্যাপগুলা সেম নাও হতে পারে, এখানে যতটুকু গ্যাপ এরপরে কি ততটুকু গ্যাপ নাও থাকতে পারে, টাইমিং গুলা কন্টিনিউয়াস নাও হতে পারে, তারপরে আপনার হচ্ছে এই একটার পরে গ্যাপ আছে আরেকটার পরে গ্যাপ নাও থাকতে পারে। মানে এগুলা ওরা কি ওদের কোনো স্পেসিফিক নাই, মানে কোনো বলা নাই যে এখানে এতটুকু পরিমাণে গ্যাপ থাকবে, এই টাইমিং গুলো এতটুকু হবে, ও জাম্প করে আরেকটা টাইমিং এ যাইতে পারবে না, এরকম টাইপ কিছু বলা নাই। এই জন্য এটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস, মানেই তো হচ্ছে আপনার কি নেগেটিভিটি বুঝায়। সো এই জন্য এটাকে বলা হচ্ছে বাইট লেভেলের জন্য, মানে প্রত্যেকটা বাইটের জন্য। ধরেন এটা হচ্ছে একটা বাইট, এটা একটা বাইট, এটা একটা বাইট। তো এটার মধ্যে গ্যাপ বেশি, আবার এটার মধ্যে গ্যাপ কম থাকতে পারে, বা এদের মধ্যে যে টাইমিং ক্লকটা, সেই টাইমিং ক্লকটাও কি কন্টিনিউয়াস নাও হতে পারে। কিন্তু বিটগুলার মধ্যে দেখেন, বিটগুলা সিনক্রোনাইজড। এই বাইটের মধ্যে যে বিটগুলা আছে, যে এক একটা বিট, এই বিটগুলার প্রত্যেকটা বিটের মধ্যে কি থাকবে, একটা সিঙ্ক থাকবে, এবং প্রত্যেকটা বিট একটা টাইমিং মেনটেন করবে, যে একটা বিটের পরে আরেকটা বিট, 1 সেকেন্ড পরে আরেকটা বিট থাকবে, এদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। তো তারা প্রত্যেকটা সিঙ্কড অবস্থায় আছে। এই জন্য বলা হচ্ছে যে অ্যাসিনক্রোনাস এখানে মানে বোঝায় যে বাইট লেভেলে ওরা অ্যাসিনক্রোনাস, কিন্তু বিট লেভেলে ওরা সিনক্রোনাস। বাইট লেভেল মানে এই যে প্রত্যেকটা ফ্রেম, আর বিট মানে হচ্ছে এক একটা ফ্রেমের মধ্যে যে বিটগুলা, সেগুলা হচ্ছে এক একটা বিট লেভেলে ওরা সিনক্রোনাস। তো এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে এই কথাটা আমি হচ্ছে আপনাকে কোয়েশ্চেনে দিয়ে বলবো এক্সপ্লেইন দিস, তখন আপনারা এক্সপ্লেইন করবেন। আর সিনক্রোনাসে তো বলেই দিলাম যে সিনক্রোনাসে হচ্ছে একটা বিটের পরে আরেকটা বিট যায়, সেটা কি কোনো স্টার্ট বিট, স্টপ বিট আর উইদাউট এনি গ্যাপ ছাড়া। এখানে গ্রুপ, এটা একটা রেসপন্সিবিলিটি হচ্ছে, এটা একটা গ্রুপ অফ বিট চাই, এরা হচ্ছে একটা ফ্রেম আকারে যায়। এই ফ্রেমগুলা একটা স্টার্ট আর এন্ড বাইট হিসেবে আইডেন্টিফাই করে, যে এক একটা ফ্রেম ইজ আইডেন্টিফাইড উইথ আ স্টার্ট অ্যান্ড আ এন্ড বাইট, মানে এরকম বাইট দিয়ে আইডেন্টিফাই করা হয়। এটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। আর আইসোক্রোনাস ট্রান্সমিশনে কোনো আনইভেন গ্যাপ থাকে না। আমাদের অ্যাসিনক্রোনাসে যেমন গ্যাপের কোনো স্পেসিফিক
পোর্শন বলা নাই যে কতটুকু গ্যাপ থাকবে, কিন্তু আইসোক্রোনাসে কোনো আনইভেন গ্যাপ থাকবে না একটা ফ্রেমের সাথে আরেকটা ফ্রেমের। ওদের গ্যাপগুলা কি থাকবে? ফিক্স থাকবে। বিটগুলার মধ্যে বা বাইটগুলার মধ্যে গ্যাপগুলা ফিক্স থাকবে। এটাই হচ্ছে আপনাদের তিনটার ডিফারেন্স। আপনাদের শেষ এই লেকচার। জি জি, কিছু ছিল? আপনার নাম? আবির। লেট অ্যাটেন্ডেন্স পাবেন আর কি। মিস আমারও। আচ্ছা, যারা পরে জয়েন করেছেন তারা আইডি আর নামটা লিখে দেন চ্যাট বক্সে, কারণ প্রত্যেকে বলতে গেলে একটু ক্যাওয়াস হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কিন্তু এই স্লাইড শেষ। হার্ড কপি আমি আপনাদের জানাই দিব যে আমি হয়তো দুইটা অ্যাসাইনমেন্টের একসাথে জমা নিব, তো এই জন্য যেন একদিনে আমার সব ঝামেলা শেষ হয়ে যায়। তো আপনারা সফট কপিটা টাইমলি জমা দিবেন, আর হার্ড কপিটা আমি একদিন আপনাদের স্পেসিফিক সবাই। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আপনারা লিভ নিতে পারেন। আপনাদের ক্লাস এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম ম্যাম।